গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে সাংবিধানিক পরিবর্তনের দুয়ার খুলেছে তার সবচেয়ে আলোচিত দিক এখন জাতীয় সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ পরবর্তী সংস্কার প্রক্রিয়া ঘিরে আগে থেকে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক, আইনি ব্যাখ্যা ও সময়সীমা নিয়ে আলোচনা চলছিল, উচ্চকক্ষ ইস্যু সেটিকে আরও তীব্র করেছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে, নিম্নকক্ষে পরাজিত প্রার্থীরা কি উচ্চকক্ষে জায়গা পাবেন? জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সাধারণভাবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নির্বাচন একসঙ্গে হওয়ার কথা, কিন্তু বাস্তবে নিম্নকক্ষের নির্বাচন ইতোমধ্যে সম্পূর্ণ হওয়ায় একটি অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদের জন্য বিশেষ বিধান রেখে নিম্নকক্ষে পরাজিত প্রার্থীদেরও উচ্চকক্ষে সদস্য হওয়ার সুযোগ রাখা হচ্ছে। কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো চাইলে এবারের নির্বাচনে পরাজিত প্রার্থীদের উচ্চকক্ষে মনোনয়ন দিতে পারবে। তবে এটি কেবল ত্রয়োদশ সংসদের জন্যই প্রযোজ্য, কারণ গণভোটে হ্যাঁ বিজয়ের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। চতুর্দশ সংসদ নির্বাচন হবে সংশোধিত সংবিধান অনুযায়ী এবং তখন উচ্চ কক্ষের জন্য একযোগে মনোনয়ন দিতে হবে। একজন ব্যক্তি একই সঙ্গে দুই কক্ষে প্রার্থী হতে পারবেন না। তিনি আরও বলেন, বিদ্যমান সংবিধানে উচ্চকক্ষের কোনো বিধান ছিল না। গণভোটের ফল অনিশ্চিত থাকায় আগাম মনোনয়ন কাঠামো নির্ধারণ করা সম্ভব হয়নি। ফলে এবারের জন্য রাজনৈতিক দলগুলোকে কিছুটা নমনীয়তা দেওয়া হচ্ছে। জুলাই জাতীয় সনদ আদেশ 2025 অনুযায়ী উচ্চকক্ষ হবে 105 সদস্যের। এর মধ্যে 100 জন সদস্য নির্বাচিত হবেন নিম্নকক্ষে দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে। বাকি 5 জনকে রাষ্ট্রপতি, শিক্ষাবিদ, বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের মধ্য থেকে মনোনীত করবেন। সংসদ নির্বাচনের পর গঠিত সংবিধান সংস্কার পরিষদ 180 কার্যদিবসের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর 30 কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠন করা হবে। উচ্চকক্ষের মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। এদিকে উচ্চকক্ষ গঠিত হলে জাতীয় সংসদ কার্যত দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে যাবে। নতুন কাঠামোয় সংসদের মোট আসন হবে 505টি। এর মধ্যে 400টি নিম্নকক্ষের, 300টি সাধারণ আসনে সরাসরি ভোটে নির্বাচন এবং 100টি নারী সংরক্ষিত আসন, যেখানে নির্দিষ্ট এলাকা ভিত্তিক সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নারী প্রার্থীরা নির্বাচিত হবেন। উচ্চকক্ষের প্রধান দায়িত্ব হবে আইন পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা। বিশেষত সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ আইন সংশোধনের ক্ষেত্রে তাদের বিশেষ ভূমিকা থাকবে। তবে তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করতে পারবেন না। প্রশ্ন উত্তর ও আলোচনার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ থাকবে। এছাড়া আঞ্চলিক প্রতিনিধিত্ব ও প্রান্তিক কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও উচ্চকক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে গণভোট পরবর্তী এই পরিবর্তন কেবল একটি নতুন কক্ষ সংযোজন নয়, এটি বাংলাদেশের সংসদীয় কাঠামো ও রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের রূপান্তরের সূচনা। এখন দেখার বিষয় দলগুলো কাদের মনোনয়ন দেয় এবং এই নতুন উচ্চকক্ষ কতটা কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে পারে। নিউজ ডেস্ক, মানব জমিন।